নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো আমার খুব প্রিয় লেখক প্রচেত গুপ্তের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প, প্রেমের গল্প, অন্য ধরনের প্রেমের গল্প। গল্পের নাম নীলার হাতে অদৃশ্য নীলখাম। গল্প শুরুর আগে লেখক যে মুখবন্ধটি দিয়েছেন সেটি মিস করে যেতে ইচ্ছে করছে না, আপনাদেরও পড়ে শোনাচ্ছি গল্পের মুখবন্ধটি। এই গল্পটি পড়বার সময় চেনা চেনা লাগবে, মনে হবে গল্প আগে পড়েছি। না, এই গল্প আগে পড়েননি। চেনা গল্প দিয়ে আমি নতুন করে অচেনা ভালোবাসার কথা লিখতে চেয়েছি। শেষ পর্যন্ত যান এবং দেখুন কোনটা ভালো লাগে। লেখক। তাহলে শুনতে থাকুন আজকের গল্প নীলার হাতে অদৃশ্য নীলখাম। পরীক্ষায় রেজাল্ট তেমন ভালো করতে না পারলেও অর্পণ একজন সিরিয়াস ছাত্র। লেখাপড়ায় বাকি দেয় না, কলেজে ক্লাস কামাই করে না, ঝড় জল ধর্মঘটেও কলেজে আসে। ছোটখাটো জ্বরজারি, পেটের অসুখ দ্রুত সামাল দেবার জন্য পকেটে ওষুধ রাখে। সেকেন্ড ইয়ারে একবার বাস থেকে নামতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পেল। এক্সরেতে হেয়ার লাইন ফ্র্যাকচার দেখা গেল। ডাক্তারবাবু বললেন, চুলের মতো চিড়, আবার চুলের মতোই জ্বালাবে। বেশি হয়ে গেলে কুটকুট করবে, কম থাকলে টাক বেরিয়ে যাবে। তাই এই চিড় সারাতে 12 দিনের জন্য বিছানা, শুধু বাথরুমের জন্য নামা যাবে। প্রথম কদিন তাও ঠিক নয়। অর্পণ 4 দিনের মাথায় ট্যাক্সি চেপে কলেজে হাজির হলো। কেমিস্ট্রি ক্লাসে প্রফেসর কেপিসি রসিকতা করে বললেন, আহা, তুমি এলে কেন? কদিনের জন্য ডিপার্টমেন্টটা না হয় তোমার বাড়িতে নিয়ে যেতাম, তুলতাম, সাথে ক্লাস হতো। শান্তিনিকেতনের স্টাইলে, মুক্ত আকাশের তলায়। তোমাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে হতো না, ট্যাক্সি ভাড়াটাও বেঁচে যেত। স্যারের রসিকতা শুনে ছেলেমেয়েরা একজোটা হাসলো। বলল, নো প্রবলেম স্যার, আমরা সিদ্ধান্ত নিয়েছি, অর্পণের এই কদিনের ট্যাক্সি ভাড়া আমরা চাঁদা তুলে সামলে দেব। সত্যি সত্যি কয়েকজন ছেলেমেয়ে তাই করলো। রুমাল পেতে ঘুরে ঘুরে করিডোরে পয়সা তুললো। বন্যা ত্রাণে চাঁদা তোলবার ঢঙে সুর টেনে টেনে গান ধরলো। আমাদের অর্পণের পাটা ভেঙে গেছে গো, ক্লাস না করে শুয়ে থাকলে ছটফটিয়ে মরে যাবে গো, কলেজে আসবে কি করে বলো গো, তোমাদের কাছে হেল্প চাই গো। সিরিয়াস ছাত্রদের মতো অর্পণ কখনো ক্লাস, টিউটোরিয়াল, লাইব্রেরি, টিউশন মিস করে না। পড়া বাদ দিয়ে আড্ডায় নেই। ক্যান্টিনে বসলে ঘন ঘন ঘড়ি দেখে। বন্ধুরা চোখ পাকিয়ে বলে, এই অর্পণ, ঘড়ি দেখছিস কেন? অর্পণ বলে, বারে ক্লাস আছে তাই দেখছি। আজ ক্লাস অফ, আমরা সিনেমা যাব, তুইও আমাদের সঙ্গে যাবি? অর্পণ উঠতে উঠতে বলে, না ভাই, আমাকে ক্লাসে যেতে হবে। ক্লাস শেষ হলে কেপিসির কাছে কেমিস্ট্রির কতগুলো প্রবলেম বুঝতে যাব। উনি টিচার্স রুমে আসতে বলেছেন, তারপর টিউশন। শুভ অর্পণের হাত চেপে ধরে, বলে, আরে টিউশনের গুলি মান। অর্পণ কাঁচুমাচু মুখে বলল, আমার সিনেমা যাবার মতো টাকা পয়সা নেই, আমাকে ছেড়ে দে প্লিজ। তারিক বলল, আরে তোর টিকিটের দাম আমি দেব, শুধু একটাই কন্ডিশন, সিনেমা হলে তোকে বসতে হবে সিন্দিনীর পাশে। চিনো লাফ দিয়ে বলল, শুধু বসলেই হবে না, সিন্দিনীর হাত ধরে বসতে হবে। যতক্ষণ সিনেমা চলবে সিন্দিনীর হাত ছাড়তে পারবি না। যদি ছবি দেখতে দেখতে কান না পায়, তাহলে সিন্দিনীর হাত ধরেই চোখের জল মুছতে হবে। সিন্দিনী হাসতে হাসতে বলল, না না, আমি অর্পণের হাত ধরতে মোটেও রাজি নই। ও নির্ঘাত বলবে, প্রিয়তমা আমার,
এসকেএম সেকেন্ড পিরিয়ডে যা পড়িয়েছে সেটা আরো একবার বুঝিয়ে দাও সোনা। না বাবা না, আমি ওর হাত ধরতে পারবো না। সিঞ্জিনীর কথা শুনে আর অভিনয় দেখে সবাই হেসে গড়িয়ে পড়ল। অর্পণও ঠাট্টায় যোগ দিল। ওর সবচেয়ে বড় গুণ হলো হাসি ঠাট্টায় মোটেও রাগ করতো না। নিজের লেখাপড়া গুছিয়ে নিতে পারলেই হলো। সে হেসে বলল, ঠিক আছে, হাত ধরার দরকার নেই। সিঞ্জিনী, সিনেমা হলে আমাকে ফিসফিস করে পড়া বুঝিয়ে দিলেই চলবে? মুখ বলে হাত জোড় করে বলল, থাক বাছা, তোমাকে আর সিনেমায় গিয়ে কাজ নেই। তুমি যেভাবে এগোচ্ছ তাদের ফিজিক্স ল্যাবটা আমাদের ঘাড়ে করে নিয়ে যেতে হবে। তুমি বাপু নিজের কর্মে যাও। এরপরেও কোনো দিন বন্ধুদের চাপে পড়ে সিনেমা যেতে বাধ্য হয়েছে অর্পণ। অন্ধকারেই ঘন ঘন ঘড়ি দেখে। একটা সময় হয়ে গেলে টয়লেট থেকে আসি বলে উঠে যায় চুপি চুপি। শর্মিন হাত চেপে ধরে বলে, এই অর্পণ, পালাবি না। অর্পণ বলে, হ্যাঁ 2 মিনিট। বাকিরা সিনেমায় এত মুশকুল থাকে যে বিরক্ত হয়। তারা শর্মিনকে বলে, যেতে দে, আরে যেতে দে, নইলে টানা বিরক্ত করবে। শুধু সিনেমা থিয়েটার নয়, কলেজ বয়সের আমোদ আহ্লাদেও অর্পণ বিশেষ থাকে না। অল্প বিস্তর নির্দোষ নেশা টেশার তো প্রশ্নই ওঠে না। মেয়েদের ব্যাপারেও আলাদা করে কোনো মন নেই। আসলে মন দেওয়ার মতো সময় নেই। সহপাঠিনীদের অর্পণ চেহারায় যতটা না চেনে, তার থেকে অনেক বেশি চেনে নোটস আর সাজেশনসে। কোন মেয়ে কোন সাবজেক্টে নোটস বানাতে পাকা, আর কোন মেয়ে সাজেশনস জোগাড়ে ওস্তাদ, তার খবর রাখে। যেমন কঞ্জুলিকা কেমিস্ট্রি নোটসে ফাটাফাটি, ভ্রমরের ফিজিক্স খাতা একেবারে নিখুঁত। শর্মিন লাস্ট মোমেন্টে এমন সাজেশনস দেবে যে অবাক না হয়ে উপায় নেই। ব্যাস, ওইটুকুই। সকলে এই কথা জানে, হাসি ঠাট্টাও করে। কলেজের ছেলেরা অর্পণের নাম দিয়েছে সিরিয়াস গাধা। মেয়েরা বলে, শুকনো নোটস, শুকনো নোটস। অর্পণের কিছু যায় আসে না, সে তার পথে চলে। কলেজে আসে, ক্লাস করে, লাইব্রেরিতে যায়, টিচার্স রুমে গিয়ে স্যারদের বিরক্ত করে। সেই অর্পণ একদিন হঠাৎ পাগল হয়ে গেল। পাগলই তো, একে পাগল ছাড়া আর কি বা বলা যেতে পারে। আর সেই পাগলামি একটু আধটু পাগলামি নয়, ভয়ঙ্কর রকমের পাগলামি। তার যাবতীয় বিশ্বাস, অভ্যেস, ধারণা তালগোল পাকিয়ে গেল। হঠাৎ করে আসা নদীর পানে ভেসে গেল, যাকে বলে ফ্ল্যাশ ফ্লাড। তার জীবনে যে এরকম ঘটনা ঘটতে পারে কল্পনাও করতে পারেনি অর্পণ। সে পড়ল অথই জলে। ঘটনার শুরুটা একটু বলা যাক। একেবারেই সহজ সরল শুরু। সেদিনটা ছিল বুধবার, দুপুর 11:40। কলেজের দোতলায় করিডোরের এক কোণে দাঁড়িয়ে নোটসের পাতা উল্টোচ্ছিল। আর চোখে 13 নম্বরের ঘরের দরজার দিকে নজর রাখছিল অর্পণ। 13 নম্বরে ফার্স্ট ইয়ারের ক্লাস চলছিল। 3 দিন হলো তাদের ক্লাস শুরু হয়েছে। অর্পণের টার্গেট প্রফেসর মুকুল গাঙ্গুলি। তিনি ফার্স্ট ইয়ারের ক্লাস সেরে বেরোবেন। অর্পণ তাকে পাকড়াও করবে। সাউন্ড চ্যাপ্টারের কিছু বিষয় নিয়ে তার প্রশ্ন আছে। করিডোর থেকে টিচার্স রুম পর্যন্ত সে প্রফেসরের পাশে পাশে হাঁটবে, নানান প্রশ্ন করবে। একরকম প্রায় ঘ্যান ঘ্যান করতে করতেই যাবে। প্রফেসর বিরক্ত হবেন, স্বাভাবিক। প্রায় 1 ঘন্টা ক্লাস নিয়ে যার গলা শুকিয়ে এসেছে, তাকে যদি আবারও বকবক করতে হয়, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। তার উপর অর্পণের এই পড়া খ্যাপামি সম্পর্কে কলেজের সব প্রফেসরেরই মোটামুটি ধারণা আছে। ছেলেটা যে মেধাবী এমনও নয়, পরীক্ষায় বিরাট রকমের রেজাল্টও করেন না, তবে পরিশ্রমী। সেই কারণে একেবারে দুচ্ছাই করে তাড়িয়েও দেওয়া যায় না, কথা বলতেই হয়। অর্পণ সেই সুযোগই নেয়। সে জানে তাকে লেগে থাকতে হবে। শুধু নিজে পড়লেই হয় না, টিচারদের কাছে বারবার ঝালিয়ে নিতে হয়। সে না সিরিয়াস। 13 নম্বরের ক্লাস ভাঙলো। অর্পণ সরে দাঁড়ালো। হই হই করতে করতে নতুন ছেলেমেয়েরা বেরিয়ে আসছে। কলেজে ঢোকার আনন্দ, উত্তেজনায় তাদের চোখ মুখ ঝলমল করছে।
নতুন বন্ধু পাতানোর চেষ্টায়। কেউ অন্যের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা দেখাচ্ছে। কেউ মুখ গম্ভীর করে বড় হয়ে যাওয়া ব্যক্তিত্ব আনতে চাইছে। কেউ আবার অকারণে হাসছে। প্রফেসর গাঙ্গুলিকে গোল করে ঘিরে ফেলেছে একদল। অর্পণ বিরক্ত হলো। তার চোখ মুখ কুঁচকে গেল। এদের টপকে ঠেলে প্রফেসরের কাছে যাওয়াটাই একটা ঝামেলার কাজ। কিছু করার নেই, যেতে তো হবে। প্রফেসরদের নিয়ে কতদিন এমনটাই চলবে। নিজের কাজ তারই মধ্যে করতে হবে। অর্পণ তাল খুঁজতে লাগলো, কিভাবে স্যারকে একা পাওয়া যায়। আর তখনই তার চোখ পড়ল মেয়েটার দিকে। অর্পণ চমকে উঠল। মানুষ এত সুন্দর হয়, এমন ঝলমলে অথচ স্নিগ্ধ। অর্পণের মনে হলো এমন সৌন্দর্য সে আগে কখনো দেখেনি, আজকের পর আর কখনো দেখতেও পাবে না। এই সেই রূপ যা পুরুষ মানুষকে সম্মোহিত করে। সর্বনাশও। সাদা নীলে মেশানো সালোয়ার কামিজ পরেছে মেয়েটি। সাদা ওড়নায় মাঝে মাঝে নীলের পোঁজ, যেন খানিকটা বৃষ্টি ধোয়া আকাশ সঙ্গে নিয়ে চলেছে। মাথার চুল ফুলের পাপড়ির মতো জড়িয়ে আছে কাঁধ পর্যন্ত। চিকলো নাক, থুতনি, দীর্ঘ কৃপা। বইয়ের ব্যাগটা জড়সড় করে ধরে রেখেছে বুকের কাছে। মুখ তুলে সে অর্পণের দিকে তাকালো। টানা টানা দুটো চোখে মেঘের ছায়া। অর্পণের শরীর টলমল করে ওঠে। পৃথিবীর যাবতীয় মায়া, মমতা, ভালোবাসা যেন জমা হয়েছে এই মেয়ের চোখে। যে কোনো সময় ঝরে পড়বে। মেয়েটি সামান্য হাসলো। হাসলো কি? নাকি এই মেয়ের ঠোঁট দুটোই অমন, হাসি লেগে থাকে সব সময়? এই পর্যন্ত তাও হয়তো ঠিক ছিল। সুন্দর মেয়ে দেখে হঠাৎ ধাক্কা লাগা নতুন ঘটনা নয়। কলেজ ইউনিভার্সিটিতে আকছার ঘটে থাকে। নিমন্ত্রণ বাড়ি, বাসে ট্রামেও হয়। বেশিরভাগই হারিয়ে যায়। তবে এই রূপবতীর বেলায় ঘটনা ঘটল ভিন্ন। সেই ঘটনাও অতি আশ্চর্যের। অর্পণ মেয়েটির হাতে একটা অদৃশ্য খাম দেখতে পেল। খামের রং নীল। অর্পণের মনে হলো নীল খামের ভিতরে মেয়েটির লেখা চিঠি রয়েছে। তার জন্য লেখা চিঠি। অর্পণ ক্লাস, নোটস, সাজেশন, স্যার সব ভুলে গেল। করিডোরের পাঁচিল চেপে দাঁড়িয়ে রইল যতক্ষণ না মেয়েটি সামনে থেকে চলে যায়। চলে যাওয়ার পরও নড়তে পারল না দীর্ঘক্ষণ। নিজের ক্লাসে ফিরল দেরি করে। ততক্ষণে প্রফেসরের লেকচার শুরু হয়ে গেছে। সবাই অবাক হলো। অর্পণ কখনো লেট তো করে না। তার কি হয়েছে? কি হয়েছে অর্পণও জানে না। প্রথম দেখায় প্রেমের ঘটনা পৃথিবীতে রোজ ঘটছে, কিন্তু হাতের অদৃশ্য খাম কি কখনো দেখা যায়? এই মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপের যুগে খাম। কিছুদিনের মধ্যে অর্পণ চলে গেল বড় সড়ো ঘোরের মধ্যে। ক্লাসের অধ্যাপকরা লেকচার দিলে বুঝতে পারে না, বন্ধুদের মাঝে অন্যমনস্ক হয়ে বসে থাকে। টিউশন না গিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। রাতে থেকে থেকে ঘুম ভেঙে যায়। দিনে খিদে নষ্ট। লেখাপড়ার বই খাতা খুললে অক্ষরগুলো অর্থহীন মনে হয়। পড়তে চেষ্টা করে, পড়াই হয়, মন বসে না। পট করে একদিন সিগারেট ধরে বসলো। কিচ্ছু ভালো লাগে না, কিছু ভালো লাগে না তার। চোখের সামনে শুধু সেই মেয়ের মুখ ভাসে। মায়া, মমতা, ভালোবাসা মাখা মুখ। কথাটা কাউকে বলতে পারে না। প্রেমের কথা বলবার মতো বন্ধু অর্পণের নেই। সেই বন্ধু সে তৈরি করেনি। তার মতো সিরিয়াস গাধা, শুকনো নোটস ছাত্ররা সব পারে, নিজের প্রেমের কথা কাউকে বলতে পারে না। তারা আসলে একা হয়। জয়নাল একদিন ক্যান্টিনে ভুরু কুঁচকে বলল, এই তোর কি হয়েছে রে অর্পণ? অর্পণ শুকনো হেসে বলল, কই কি হবে, কিছু হয়নি তো। রাতুল বলল, আলবাত কিছু হয়েছে। আরো শুকিয়ে গেছিস? আর শুকিয়ে গেছিস? নিশ্চয়ই রাত জেগে হেভি পড়ছিস। মন্দিষ্টা বলল, তাই হবে, জেগে জেগে মুখ শুকনো। কিন্তু মন আনবো না কেন? কেমিস্ট্রি না ফিজিক্স, কাকে মন দিলে সোনা?
সবাই হেসে ওঠে। অর্পণ মাথা নামিয়ে বলে, পড়তে তো হবেই বল, ফাইনাল পরীক্ষা তো এসে গেল। শর্মিন বলল, হ্যাঁ তাই করো, তুমি রাত জেগে পড়ো। তোমাকে এই শুভেচ্ছা জানাই যে পড়তে পড়তে তুমি রাত জাগা পেঁচা হয়ে যাও। অর্পণ রাত জাগছে, কিন্তু পড়ছে না, পড়তে পারছে না। একটা মাস কিভাবে যেন গড়িয়ে গেল। সকালে রাত জাগা চোখ নিয়ে কলেজে ছুটে যায় অর্পণ। গেটের আড়ালে দাঁড়িয়ে দেখে নীলা বড় গাড়ি থেকে নামছে। ততদিনে ওই মেয়ের নাম জেনে ফেলেছে। সুন্দর নাম, নীলাঙ্গুরি। বন্ধুরা ডাকে শুধু নীলা। শুধু নামটুকুই জানতে পেরেছে। কোনো দিকে না তাকিয়ে নীলা লম্বা লম্বা পায় কলেজে ঢোকে। আশপাশ ভ্রুক্ষেপও করে না। ওদের ক্লাস ভাঙলে করিডোরে ফালতু ঘোরাঘুরি করে অর্পণ। স্যারেরা বেরিয়ে জিজ্ঞেস করে, কি হলো অর্পণ, কিছু বলবে? পড়া কেমন চলছে? পরীক্ষা তো এসে গেল। অর্পণ তাড়াতাড়ি বলে, না স্যার, কিছু বলবো না। নীলা লাইব্রেরিতে ঢুকলে অর্পণও লাইব্রেরিতে ঢোকে। দূরের কোনো টেবিলে মুখ নামিয়ে বসে থাকে। সামনে খোলা থাকে বইয়ের পাতা, হাওয়ায় উল্টে যায়। নীলা একতলায় বন্ধুদের সঙ্গে দাঁড়ালে অর্পণ তিনতলার বারান্দা থেকে উঁকি দেয়। তিনতলায় বারান্দায় দাঁড়ালে একতলায় চলে আসে। মাথা তুলে তাকাতে লজ্জা হয়, তবু যেন দেখতে পায়। কখনো কচিত নীলা পাশ দিয়ে হেঁটে গেলে বুকটা ছ্যাদ করে ওঠে অর্পণের। শরীর ঝনঝন করে। মনে হয় সীতার হাতে থাকা অদৃশ্য নীলখামের গন্ধ ছড়িয়ে দিয়ে গেল। অর্পণ অপেক্ষা করে থাকে কবে সেই খাম তার হাতে তুলে দিয়ে মিষ্টি হেসে নীলা বলবে, এই নাও তোমার জিনিস, আমাকে দায়মুক্ত করো। চিঠি কিন্তু আমার সামনে পড়বে না, আমি আগে চলে যাই। সন্ধ্যের সময় একা পথ হাঁটে অর্পণ, উদ্ভ্রান্তের মতো। এগুলি সেগুলি পার হয়ে যায় দিক ভুল করা নাবিকের মতো। নিজেকে বোঝাতে চায়, এ ঠিক নয়, এ ঠিক হচ্ছে না। আমার মতো সিরিয়াস ছেলে এমন মায়াজালে জড়াবে কেন? সব ভুলে যাও অর্পণ, ভুলে যাও ওই রূপ, ভুলে যাও ওই সম্মোহন, অদৃশ্য চিঠি। তুমি লেখাপড়ায় মন দাও, তুমি ফিরে এসো, ফিরে এসো তোমার মাঝে। বাড়ি ফিরে অনেকটা সময় ধরে স্নান করে অর্পণ। শুধু শরীর নয়, নিজের মনকেও ধুয়ে ফেলে। খাতা বই নিয়ে বসে। দুটো পাতা মন দিয়ে পড়বার পরে খাতার পাতায় নীলখামের ছবি ফুটে ওঠে। নীলার হাতের অদৃশ্য নীলখাম। পরীক্ষা এসে গেল, অর্পণদের স্পেশাল ক্লাসও শেষ। ছেলেমেয়েরা কলেজে আসা বন্ধ করে দিয়েছে। এবার সব ভুলে শুধু বাড়িতে বসে পড়বার সময়। অর্পণ কিন্তু রোজ কলেজে আসে, ব্যস্ততার ভান নিয়ে ঘুরে বেড়ায় ফ্রিতের মতো। লাইব্রেরি, করিডোর, টিচার্স রুম, ক্যান্টিন। যদি একবার নীলাঙ্গুরিকে দেখতে পায়, একবার, এক ঝলক। এর মাঝখানে একটা কাণ্ড করে বসলো অর্পণ, বিচ্ছিরি কাণ্ড। কলেজের অফিসে গিয়ে হেড ক্লার্ক রিতেশ বাবুর কাছে নীলাঙ্গুরি সেনের বাড়ির ঠিকানা চেয়ে ফেলল। রিতেশ বাবু অবাক হয়ে অর্পণের মুখের দিকে চেয়ে থাকলেন খানিকটা সময়। তারপর মাথা নাড়িয়ে শান্ত গলায় বললেন, তোমার কাছ থেকে এতটা আশা করিনি অর্পণ। ছি 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 ছি, তুমি তো এমন ছেলে নয়। তোমার না সামনে পরীক্ষা, তুমি বাড়ি যাও, মন শক্ত করো। এবার ঘটনার শেষটুকু বলা যাক। শুরুর মতো শেষটাও সহজ সরল। পরীক্ষার ঠিক 7 দিন আগে কলেজে ঢুকছিল অর্পণ। সময় হিসেব করেই এসেছিল। সেই সময় ফার্স্ট ইয়ারের ক্লাস ভাঙবে, ছেলেমেয়েরা বেরোবে। মাথা নামিয়ে চড়া সিঁড়ি বেয়ে অর্পণ উঠছিল দোতলায়। উঠছিল দ্রুত। হাতে দুটো ফাইল রেখেছিল ইচ্ছে করে, যেন লেখাপড়ার নোটসপত্র নিয়ে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে ক্লাস ভাঙা ছেলেমেয়েরা হই হই করতে করতে নিচে নেমে আসতে থাকে। নীলা কি পাশ দিয়ে চলে গেল নাকি, নাকি এখনো নামেনি? হঠাৎ পিছন থেকে ডাক, এই যে শুনুন। থমকে যায় অর্পণ। আবারও ডাক, হ্যাঁ শুনুন, আপনাকেই বলছি। মুখ ফেরাতে বুকটা ধক করে ওঠে অর্পণের। নীলাঙ্গুরি, নীলা।
নীলা আজ শাড়ি পরেছে, হালকা সবুজ শাড়ি। তাকে বেশ বড়সড় লাগছে। খুব স্বচ্ছন্দে উঠে আসে সিঁড়ি টপকে। অর্পণের সামনে এসে থমকে দাঁড়ায়। নিচে আরো ৪-৫ জন মেয়ে দাঁড়িয়ে। নীলার সঙ্গী। মুখ টিপে টিপে হাসছে তারা। নীলা অর্পণের চোখের দিকে সরাসরি তাকায়। অর্পণ আমতা আমতা করে বলে, আমাকে ডাকছেন?" নীলার মুখে সেই প্রথম দিনের হাসি। তবে সেই হাসি আজ যেন অন্যরকম, ক্রূর। "হ্যাঁ, আপনাকেই ডাকছি। আপনি এভাবে আমার পিছনে পিছনে ঘুরছেন কেন?" অর্পণের হাত পা ঠান্ডা হয়ে যায়। ঢোক গিলে বলে, আমি? মানে আমি? মানে করবেন না। হ্যাঁ, আপনি।" কর্কশ গলা নীলার। সে বলে, "আমি বুঝতে পারি না মনে করছেন? সব বুঝি। কলেজে ঢোকার সময় লুকিয়ে লুকিয়ে দেখেন আমাকে। ছুটির সময় সিঁড়ি দিয়ে ওঠানামা করেন। এতদিন কিছু বলিনি। সেদিন শুনলাম অফিস থেকে আপনি আমার বাড়ির ঠিকানা পর্যন্ত জোগাড় করবার চেষ্টা করেছেন। হাউ ডেয়ার ইউ! ছি ছি! মুখ দেখলে তো ভালো মানুষ মনে হয়। তাও যদি সামনাসামনি এসে সাহস করে বলতেন, ভালোবাসি, সেও একটা কথা ছিল। সরাসরি রিফিউজ করতাম। সেটুকু সাহসও তো আপনার নেই। শুধু লুকিয়ে লুকিয়ে কাওয়ার্ডের মতো। আই হেট কাওয়ার্ডস। অর্পণ বুঝতে পারে তার কিছু একটা বলা উচিত, কিন্তু পারে না। কথা খুঁজে পায় না সে। মাথা নামিয়ে থাকে। নীলা বলে, কলেজের সিনিয়র বলে এতদিন কিছু বলিনি। তাছাড়া শুনেছি আপনি নাকি একজন সিরিয়াস স্টুডেন্ট। এই তার নমুনা। কিসের সিরিয়াস স্টুডেন্ট? প্রেমের? এসব কি ধরনের অসভ্যতা? ইচ্ছে করছে ইচ্ছে করছে একটা চড় মারি। দেখুন, আবার যদি এইভাবে বিরক্ত করেন, প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। ভালো মানুষই মনে বের করে দেব। আপনার কলেজে ঢোকাই বন্ধ হয়ে যাবে। মনে রাখবেন, এটাই আমার আপনাকে প্রথম এবং শেষ ওয়ার্নিং। আপনার মুখ যেন আর না দেখি। এই পর্যন্ত বলে থামে নীলা। ঠোঁটের কোণায় ব্যঙ্গের হাসি এসে বলে, এই যে প্রেমিক বাবু, প্রেম করতে গেলে সাহস লাগে, শুধু সিরিয়াস হলেই হয় না। যান যান, মেয়েদের পিছনে পিছনে না ঘুরে বাড়ি গিয়ে বই খুলে পড়তে বসুন, নইলে ফাইনালে ফেল করতে হবে। ঝড়ের বেগে কথা শেষ করে নীলা। নেমে যায় লাফাতে লাফাতে। অর্পণ মাথা নামিয়ে দাঁড়িয়েই থাকে। নিচ থেকে মেয়েদের হাসি ভেসে আসে। কে যেন বলে ওঠে, আরে বেচারির হাঁটু কাঁপছিল, আর একটু বকলে কিন্তু প্যান্টুতে। আর একটু বকলেই যেমন নার্সারি পড়া বাচ্চাদের হয়। হ্যাঁ শোন, নীলার উচিত ছিল কান ধরে 10 বার উঠবোস করানো। অফিস থেকে বাড়ির ঠিকানা চাওয়া, বের হয়ে যেত। নীলা বলল, আর একবার চেয়ে দেখুক না, থাপড়ে গাল লাল করে দেব না। সবাই হাসতে থাকে। ক্লান্ত পায়ে কলেজ থেকে বেরিয়ে আসে অর্পণ। ভিড় রাস্তায় হাঁটতে হাঁটতে নিজেকে বেশ হালকা লাগে তার। মুচকি মুচকি হাসতেও থাকে। মনে হয় পাগলামি কেটে গেছে। এও এক ধরনের শক থেরাপি। সুন্দরী মেয়েদের গালমন্দ অপমানের কারণে বড় ধরনের একটা ঝামেলা থেকে বেরিয়ে আসতে পেরেছে। ভাগ্যিস নীলা ভীতু বলে তাকে চিনতে পেরেছে। যদি চিনতে না পেরে তার প্রেমে পড়ে যেত, বিরাট গোলমাল হতো। জীবনটা আরো তছনছ হয়ে যেত। নীলাঙ্গুরির মতো মেয়ের জন্য তার জীবন নয়। এতদিন মোটামুটি রেজাল্ট করতো অর্পণ। বিয়ে পরীক্ষায় রেজাল্ট হলো খুব খারাপ। একদিন সবাইকে লুকিয়ে কলেজ থেকে মার্কশিট নিয়ে এলো। কলেজের পাট চুকলো। পড়াশুনো জীবন শেষ হলো। মনে হয়ে চাকরির চেষ্টা করতে লাগলো অর্পণ। হাতে অদৃশ্য নীলখাম নিয়ে। নীলা অর্পণের মন থেকে মুছে গেল। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। প্লিজ, আমি মরে যাব। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। কাতর নারী কণ্ঠে থমকে যায় অর্পণ। খানিকটা আগে ফুটপাতে উঠে পড়েছে। এবার ছুটতে হবে। কোন দিকে ছুটবে জানে না।
সকলেই ছুটছে, লাঠি, টিয়ার গ্যাস। আগুনের মধ্যে দিক ঠিক করার কোনো উপায় নেই। সবাই যেদিকে ছুটছে সেদিকেই ছুটতে হবে। কিন্তু ওই দিকটাও কি নিরাপদ? ওদিকে গেলে কি বাঁচা যাবে? অর্পণ বুঝতে পারছে না। শুধু নারী কণ্ঠ নয়, এবার পিঠে হাতে ছোঁয়া পেল অর্পণ। তার 10টা-5টা অফিস করা, ঘামে ভেজা, নোংরা জামায় কেউ হাত রেখেছে। আলতোভাবে রেখেছে, কিন্তু রেখেছে। ভীষণ ভয় করছে, আমাকে নিয়ে চলুন প্লিজ, আমাকে ফেলে যাবেন না। অর্পণ বিরক্ত হয়। এইসব সময় শুধু নিজেকে নিয়ে ভাবতে হয়, নিজেকে বাঁচাতে হয়। এর মধ্যে এসব আবার কি জ্বালাতন, তার উপর মহিলা। এবার বড় বড় ইটের টুকরো উড়ে আসছে, দোকানের কাজ ভেঙে পড়ছে ঝনঝন আওয়াজে। ভয় করছে, আমার খুব ভয় করছে। কাতর আর্তনাদে বাধ্য হয়ে মুখ ফেরালো অর্পণ। ফিরিয়েই চমকে উঠল। নীলা না? হ্যাঁ, নীলাই তো। 22 বছরে খানিকটা মোটা হয়েছে। 22 নাকি 23? 21 নয় তো? মনে নেই, আজকাল পুরনো হিসেব টিসেব সব গুলিয়ে যায়। কিরানির কাজ করতে করতে মাথাটা ভোঁতা হয়ে গেছে। বিকেল শেষ হওয়া আলোতে ভালো করে তাকায় অর্পণ। চারপাশে যা অবস্থা, তাতে ভালো করে কারণ মুখ দেখবার কথা নয়, তবু চেষ্টা করে। হ্যাঁ, ঠিকই, এই সেই মেয়ে, সেই নীলাঙ্গুরি, নীলা। কলেজের ফার্স্ট ইয়ার। ফেলে আসা অতীত, আমার ফেলে আসা ভালোবাসা, ভুলে যাওয়াও বটে। তবে এখন আর মেয়ে নেই নীলা। এখন সে মোটামুটি ভারী চেহারার একজন মহিলা। অর্পণের মতোই 40 পেরিয়ে গেছে, বা তার দোরগোড়ায়। নীলা কি চিনতে পেরেছে? চারপাশ কাঁপিয়ে বোমা ফাটার আওয়াজ হলো। নীলা এবার অর্পণের কাঁধ খামচে ধরেছে। আমি কিছু চিনতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। এই জায়গাটার নাম কি? আতঙ্কিত গলায় বলল নীলা। গুলিয়ে যাওয়ারই কথা। পথঘাটের চেহারা বদলে গেছে, ভয়াবহ অবস্থা। মারমুখী জনতা দল বেঁধে দৌড়ে যাচ্ছে। তারা চাক ভাঙা মৌমাছির মতো হিংস্র, নিয়ন্ত্রণহীন। অর্পণের কাঁধের উপর নীলার হাত থরথর করে কাঁপছে। বিষভারিত চোখ। এই কি সেই চোখ? একসময় যা দেখবার জন্য হাপিত্যেশ করে অর্পণ ঘুরেছে ক্লাসে, করিডোরে, ক্যান্টিনে, লাইব্রেরিতে। হ্যাঁ, নিশ্চয়, এই তো সেই চোখ, মায়া আর ভালোবাসায় ভরা। বয়স তবে কি শুধু চেহারা বদলায়? চোখ বদলায় না। নীলার আচরণ দেখে বোঝা যাচ্ছে এরকম পরিস্থিতিতে পড়েনি কখনো। হিস্টিরিয়া রোগীর মতো করছে। অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে গোলমাল লেগেছে। এক ফুটপাতবাসী বালিকাকে গাড়ি চাপা দিয়ে পালিয়েছে। সবাই হৈ হৈ করে পথে নেমে পড়েছে। রাস্তার ওপাশে অর্পণ যে বাসটা থেকে নেমেছে, সেটায় কারা আগুন দিল। ভকভকে কালো ধোঁয়া আকাশ পর্যন্ত লাফিয়ে লাফিয়ে উঠছে। উফ, কি মারাত্মক! কি হবে এখন, কি হবে? নীলার ঠোঁট থরথর করে কাঁপছে। এই কি সেই ঠোঁট? একই আছে, চোখের মতো, নাকি বদলেছে? নিজেকে দ্রুত সামলালো অর্পণ। মেয়েদের চেহারা দেখার এখন সময় নয়। মারমার চিৎকার করে একদল উন্মত্ত মানুষ উল্টো দিকে ছুটে যাচ্ছে। ওরা নিশ্চয়ই আবার আগুন লাগাবে। গুটিকতক ছেলে আটকে পড়া সারিবদ্ধ গাড়ির কাজ আর হেডলাইট ভাঙছে উৎসবের মেজাজে। গাড়ির ভেতরে মেয়েদের কান্নার আওয়াজ। নীলাও কি এরকম কোনো গাড়ি থেকে নেমে পড়তে বাধ্য হয়েছে? হতে পারে। কাছে কোথাও দোকানের শাটার নামলো তীব্র আওয়াজে। কে যেন চিৎকার করে বলে উঠল, পালাও পালাও, পুলিশ, টিয়ার গ্যাস ছুড়ছে। অর্পণ মুহূর্তের জন্য ভাবল, কি করব, কি করা উচিত। নীলাকে ফেলে নিজের মতো পালাবে? তাই তো উচিত, তাই না? না। নীলার হাতটা চেপে ধরে অর্পণ। বলল, ভয় নেই, আমার সঙ্গে আসুন। তারপর ছুটতে লাগলো। বলল, আরো জোরে, আরো জোরে। নীলার হাত, নীলার হাত, যে হাত
স্পর্শ করবার স্বপ্নে অর্পণ একসময় পাগল হয়েছিল, সেই হাত এখন তার হাতে। এ কি স্বপ্ন? হোঁচট খেতে খেতে নীলা কেঁদে উঠল, বলল, পারছি না, আমি আর পারছি না। এই মেয়ের হাসি দেখেছিল অর্পণ, রাগও। কাঁদলে এই মেয়েকে কেমন লাগে? মুখ ফিরিয়ে তাকানোর সুযোগ পেল না। ছুটে গিয়ে বড় রাস্তা ছেড়ে গলির মধ্যে ঢুকে পড়ল। আরো খানিকটা এগিয়ে ঝাঁপ ফেলবার মুখে প্রায় জোর জবরদস্তি করে সে দিয়ে গেল একটা গোডাউনের ভিতরে। ভাঙাচোরা লোহা লক্করের গোডাউন। টিমটিমে আলোয় জোনা কয়েক মানুষ জড়সড় হয়ে বসে রয়েছে। যাক, এতক্ষণে কিছুটা হলেও নিরাপদ। বাইরের গোলমাল না থামা পর্যন্ত এখানেই অপেক্ষা করা যাবে। মহিলা দেখে কে একজন বসবার জন্য দুটো ব্যাটারির খোল দিয়ে গেল। না, এই শহরে সবটাই খারাপ হয়ে যায়নি। অর্পণ নীলার মুখের দিকে না তাকিয়ে বলল, বসুন, আপনি বসুন। ক্লান্ত, বিধ্বস্ত, আতঙ্কিত নীলা বসে পড়ল। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে হাঁপাতে লাগলো। নিরাপদ আশ্রয় পেয়ে স্বস্তি হয়েছে খানিকটা। একজন জলের বোতলও নিয়ে এসে বলল, দিদি ধরুন। ছিপছিপে শরীর অনেকটা ভারী হয়েছে বটে, কিন্তু রূপ নষ্ট হয়নি। নীলা আজও সুন্দরী। কিছুক্ষণের মধ্যে অনেকটা ধাতস্থ হলো। নাহারি ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন বার করে কানে চেপে ধরলো কাঁপা হাতে। হ্যাঁ, হ্যালো, আপাতত সেফ। না না, এখনই তোমাকে আসতে হবে না, এখানে গাড়ি ভাঙচুর চলছে। গোলমাল থামলে আবার ফোন করব। হ্যাঁ, একজন ভদ্রলোক আমাকে রেস্কিউ করেছেন। ইনফ্যাক্ট আই বেগড হিজ হেল্প। খুব সাহসী মানুষ। উনি না থাকলে আজ যে কি হতো। তুমি ওর সঙ্গে একটু কথা বলবে? এই নাও, বলো। সাহসী মানুষ? চমকে উঠল অর্পণ। এই মেয়ে তাকে একদিন ভীতু বলেছিল না? নীলা উঠে দাঁড়িয়ে মোবাইলটা বাড়িয়ে ধরলো অর্পণের দিকে। নরম কৃতজ্ঞ গলায় লাজুক মুখে বলল, নিন, একটু কথা বলুন প্লিজ। আমার স্বামী, ও আপনাকে ধন্যবাদ জানাতে চায়। অর্পণ হাত বাড়িয়ে ফোন নিল। নীলা স্বামীকে বুঝিয়ে দিল তারা ঠিক কোথায় আছে। বড় রাস্তার মুখ থেকে বাঁদিকে ঘুরতে হবে, মুখেই গোডাউনটা। কথা শেষ হলে নীলাকে মোবাইল ফোন ফিরিয়ে দিল অর্পণ। অল্প হাসল। অর্পণ মনে মনে ভেবে নিয়েছে এই পাশে চলে যাবে, গোলমাল থামবার আগেই চলে যাবে। নীলার আর সমস্যা হবে না। এখানকার মানুষগুলো গরিব কিন্তু ভালো, ওরাই ওকে পাহারা দেবে। নীলার স্বামীও নিশ্চয়ই খানিকক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। অর্পণ চায় না নীলা তাকে চিনে ফেলুক। কলেজে সেই ভীতু ছেলেটার বদলে সে একজন সাহসী, হৃদয়বান মানুষকে চিনেছে। তার নাম নাইবা জানলো, তাই থাক। আগুন হিংসার মধ্যে মানুষ চিনতে পারা সহজ কথা নয়। বিদায় নিয়ে গোডাউন থেকে বেরিয়ে যাওয়ার মুখে পিছন থেকে নীলা ফিসফিস করে ডাকলো, অর্পণ না, অর্পণ। অর্পণের শরীর কেঁপে উঠল। সে কি করবে? ডাক উপেক্ষা করে চলে যাবে, নাকি ঘুরে দাঁড়াবে? না, দাঁড়াবে না। অর্পণ বেরিয়ে পড়ল। বহু বছর পর নীলা তার অদৃশ্য নীল খাম এগিয়ে দিয়েছে। খামে তাকে লেখা চিঠি আছে। অর্পণ সেই খাম নিয়ে আগুনের মধ্যে দিয়ে বুক ফুলিয়ে হাঁটছে। আগুন পেরিয়ে সে খাম খুলবে, ভালোবাসার চিঠি পড়বে,